সো উই আর লাইভ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের অনলাইন সহপাঠী আয়োজিত লাইভ ক্লাসে। আমরা নিয়মিত লাইভ ক্লাস আয়োজন করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের লাইভ ক্লাসটি হতে যাচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যার বন্দুক এবং গুলি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার উপর। সো আমাদের আজকের মেন্টর হিসেবে আছেন জিসান ইসলাম ভাইয়া। সো আমরা সরাসরি চলে যাই তার কাছে। তো সবাইকে ফিজিক্স লাইভ ক্লাসে স্বাগতম। আর আমার পরিচয় বলতে আমি হচ্ছি দিশান ইসলাম। আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছি, এখন মাস্টার্স করছি। আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর অনলাইন সহপাঠীতে আমার মেন্টর আইডি হচ্ছে 04। আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যার পাঠ্যসূচি তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো গতিবিদ্যা তো বিশাল চ্যাপ্টার, সবকিছু নিয়ে তো একটা লাইভে আলোচনা করার সুযোগ নেই। আমরা গতি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে মেনলি আলোচনা করব। তো এই যে গাণিতিক সমস্যা তো এই চ্যাপ্টার থেকে চাইলে হাজার হাজার কোটি কোটি গাণিতিক সমস্যা বের করা যায়, কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করার যেহেতু স্কোপ আমাদের নেই, তো আমরা শুধুমাত্র বন্দুকের গোলাগুলি সংক্রান্ত সমস্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তাও যে কয়টা আশা করতেছি দেখাবো, যদি সময় থাকে সবগুলো দেখাবো, আর যদি সময় স্বল্প থাকে যত দূর যাওয়া যায় দেখা যাবে। তো আজকে অবশ্যই টাইটেল দেখে ভয় পাওয়ার কিছু নাই, বন্দুকের গোলাগুলি সংক্রান্ত সমস্যা। তোমরা সবাই সেফ, ঠিক আছে? তোমাদের কেউ গুলি করবে না। আমরা জাস্ট বিভিন্ন লক্ষ্য বস্তুতে গুলি করব এবং তারা অবশ্যই লাইফলেস হবে। সো আচ্ছা, তো ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করবো, এটি আমাদেরকে এটা বলতেছে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো। অবশ্যই লক্ষ্যস্থলটা লাইফলেস। হয়তো কোনো দেয়াল হতে পারে বা কোনো একটা গাছ হতে পারে, কাঠ হতে পারে। তো লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, অবশ্য গাছেরও জীবন আছে, বাট মনে করো মরা গাছ, মানে জাস্ট কোনো একটা কাঠের তক্তা টাইপের। তো একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 25 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করবে? খুবই কমন একটা প্রবলেম, হয়তো অনেকে এটার অ্যান্সার জানো। যদি কেউ জেনে থাকো তাহলে অ্যান্সার মানে কমেন্টে অ্যান্সারটা লিখে দিতে পারো। বাট যদি কারো সমস্যা থাকে, আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 25 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কতটুকু ভেদ করবে? আচ্ছা, এখানে এটা থামাই দিচ্ছি মানে কিন্তু এখানে যে থেমে গেছে তা কিন্তু না, এখানে জাস্ট আমি পজ করছি। এটা একদম তো এটার বেগ নিঃশেষ হয়ে যায় নাই, এটার বেগ অর্ধেক হয়ে গেছে, বাট বাকি যে অর্ধেক বেগ আছে তা দিয়ে তো আর একটু কিছু দূর যাওয়ার কথা, তাই না? এখন তোমাদের কি মনে হয়? হয়তো অনেকে অ্যান্সার জানো, বাট তারপরে তোমরা একটু কমেন্টে লেখো কার কি মনে হয় অ্যান্সারটা কি হওয়া উচিত। এটা কার কি মনে হয় যে ফার্স্ট 50% বেগে গেছে 25 সেন্টিমিটার, পরের 50% বেগেও গেছে 25 সেন্টিমিটার, এরকম কি? আচ্ছা, অলরেডি অনেকজনকে দেখতে পাচ্ছি, অলরেডি 17 জন আমি দেখতে পাচ্ছি, 17 জন। তো কেউ একটু কমেন্টে লেখো যে আসলে মানে বাকি যে অর্ধেক বেগ আছে সেই অর্ধেক বেগ দিয়ে আসলে কতটুকু যেতে পারবে বলে তোমার মনে হয়। আচ্ছা, এখনো তোমরা মনে হয় সবাই আসতেছো মাত্র। আচ্ছা, এটা কিন্তু খুব সহজ একটা প্রবলেম। অবশ্য তোমরা এখানে, আমি অডিয়েন্স বলতে তোমরা সবাই কি এইচএসসি পরীক্ষার্থী বা কে এসএসসি পরীক্ষা দিচ্ছ নাকি, এটা লিখতে পারো। তাহলে বুঝতে সুবিধা হয় আসলে যে কোন টাইপের অডিয়েন্স আসলে আছে। আচ্ছা আচ্ছা, আমি পড়াতে থাকি যেহেতু কোনো রেসপন্স দেখতেছি না। এটা অবশ্য পারা উচিত ছিল। আচ্ছা, তো একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 25 সেন্টিমিটার ভেদ করার পর, মানে একটা লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 25 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করবে? এখন কারো যদি মনে হয় যে ফার্স্ট 50% বেগ নিয়ে যেহেতু 25 সেন্টিমিটার গেছে, পরে 50% বেগ নিয়ে হয়তো 25 সেন্টিমিটার যাবে, সেটা কিন্তু না। কারণ এখানে যেহেতু এটা একটা লক্ষ্যবস্তুতে আঘাত করতেছে, ধরে নাও এটা একটা সুষম দেয়াল। সুষম দেয়াল মানে কি, নর্মাল দেয়াল কিন্তু সুষম হয় না। নর্মাল দেয়ালে ফার্স্টে সিমেন্ট থাকে, তারপর ইট থাকে। বাট এই দেয়ালটা পুরোটাই সুষম দেয়াল, পুরোটাই একই ইনগ্রিডিয়েন্ট বা একই উপাদানের তৈরি, কারণ পুরোটা জুড়ে একই মন্দন কাজ করবে। এখন যেহেতু এটা এই গুলিটার উপর একটা মন্দন কাজ করতেছে এবং আলটিমেটলি গুলিটা থেমে যেতে বাধ্য, তাই না? আলটিমেটলি গুলিটা তো থেমে যেতে বাধ্য যেহেতু একটা মন্দন কাজ করতেছে। কারণ এই যে 25 সেন্টিমিটার ঢুকলো,
ফার্স্ট 50% বেগ দিয়ে পরের 50% বেগ দিয়ে কিন্তু ও 25 সেন্টিমিটার যেতে পারবে না, তার থেকে কম যাবে, এটা আমাদের বুঝতে হবে, কারণ যেহেতু এক্ষেত্রে ওর উপর একটা মন্দন কাজ করতেছে, এই বুলেটের উপর বাধা দানকারী বল কাজ করতেছে। বাট এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ যাবে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের একটু ম্যাথমেটিক্স এর শরণাপন্ন তো হতেই হবে। আমি একটু একবার চেক করি যে কেউ লিখতে পারছো কিনা, এটার অ্যান্সারটা কত। আচ্ছা, সবাই সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম, বাট অ্যান্সার বলো, অ্যান্সার কি হবে? আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি। তোমরা দেখতে থাকো, যদিও রিলেটেড প্রোগ্রাম আরো দেখবা, তো যদি কেউ একটু ফার্স্ট অংশ মিসও করো তো আসলে তাহলে সমস্যা হবে না আসলে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু আমার বইয়েরও নাই যে বন্ধুত্বে গুলি এত বেগে বের হয়েছে, তো আমরা সেটা যেহেতু জানি না, তো আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি যে এক্ষেত্রে বন্ধুত্ব গুলিটি ইউ আদি বেগে দেয়ালে আঘাত করলো। আশা করি দেয়ালটা দেখতে পাচ্ছ, এই অবজেক্টটা মানে হচ্ছে দেয়াল বা কোনো একটা লক্ষ্যবস্তু, যে কোনো কিছু হতে পারে। তাহলে ইউ একটা আদিবেগ নিয়ে সে এখানে আঘাত করবে। 25 সেন্টিমিটার ঢোকার পর ওর যে শেষ বেগটা হবে, সেই শেষ বেগটা কত হবে? এখন আমি যেহেতু বলতেছি 25 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 25 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটার বেগ কি হয়ে যাবে? আদিবেগ যদি ইউ হয় তার অর্ধেক হয়ে যাওয়া মানে কি ইউ/2 হবে, তাই কি না? আর জিনিস মাথায় রাখবে, এই টাইপের প্রবলেম যখনই করবা, সবচেয়ে ভালো হবে যদি জাস্ট এটাকে দুইটা ভাগে, ফার্স্ট কেস এই পাশটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এই দুইটা অংশ আমরা আলাদাভাবে একটু হিসাব নিকাশ করবো। তো ফার্স্ট কেস মানে কি? ফার্স্ট কেস মানে হচ্ছে এই যে এই অংশটা, এই 25 সেন্টিমিটার দূরত্বটা নিয়ে আমরা চিন্তা করি। তো ফার্স্ট কেসের জন্য আমি যেহেতু একটা পয়েন্ট কিন্তু আমার মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে আমি আদিবেগের ব্যাপারেও আমার কোনো ইনফরমেশন নাই, বলে নাই যে আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড। ইভেন আমি এটাও জানি না এই ক্ষেত্রে আসলে ত্বরণের মানটা কত, তাই না? বাট আমি জানি যে পুরোটা জুড়ে যে একটা ত্বরণ, ত্বরণ না যদিও মন্দন, বাট মন্দন তো কাইন্ড অফ ত্বরণ, নেগেটিভ ত্বরণ। বাট এখানে যে মন্দনের মানটা কাজ করবে সে মানটা আমরা জানি না, বাট আমরা ধরে নিতে পারি সেই মানটা হচ্ছে এ। আমরা ধরে নিতে পারি সেই মানটা হচ্ছে এ, এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই যে এ ত্বরণটা, এটা কিন্তু পুরোটা জুড়েই এক মান থাকবে, এমন না যে এই অংশে ত্বরণের একটা মান বা মন্দনের একটা মান আর এই অংশে মন্দনের অন্য একটা মান। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখা যাক যে ফার্স্ট কেস থেকে আমরা ত্বরণের কোনো রাশিমালা বের করতে পারি কিনা। আর একটা জিনিস, যখনই গতিবিদ্যার সমস্যা করতে যাও সবসময় একটু প্রবলেমটা কেমনে সলভ করবা বা কোন রাশিটা, মানে অনেকগুলো রাশি আছে তো, 4-5টা রাশি তো আছে, তো কোন রাশিটা ব্যবহার করবা এটা নিয়ে অনেকের একটু কনফিউশন হয়। বাট জাস্ট প্রবলেম যেটা দেওয়া আছে সেটাকে ফিল করবা, তাহলেই বুঝে যাবে আসলে কোনটা ব্যবহার করা উচিত। যেমন এই ক্ষেত্রে আমি আদিবেগ দেখতে পাচ্ছি, আদিবেগ হচ্ছে ইউ, ধরে নিয়েছি ইউ। আর শেষ বেগ মানে ফার্স্ট কেজের জন্য 25 সেন্টিমিটার ঢোকার পর যে শেষ বেগটা, এটা হচ্ছে ফার্স্ট কেজের শেষ বেগ, এবং সেটা যেহেতু বলতেছে গুলিটি বেগ অর্ধেক হয়ে গেল, তাহলে সেটা হবে ইউ/2। তাহলে আদিবেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, এদের মধ্যে যদি সম্পর্ক করে আমি ত্বরণের কোন রাশিমালা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবাই নিশ্চয়ই মাথায় আসতেছে যে কোন সূত্রটি ব্যবহার করা উচিত। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তো এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে সূত্র, এই সূত্রটা আমরা ফার্স্ট কেজে প্রথম অ্যাপ্লাই করব। তো ফার্স্ট কেজে প্রথম অ্যাপ্লাই করে ত্বরণের একটা রাশিমালা বের করব, সেটাকে আবার সেকেন্ড কেজে অ্যাপ্লাই করে আমরা কতটুকু ভেদ করবে সেটা বের করবো। তো তোমরা প্রবলেম দেখতে থাকো, তো আশা করি বুঝে যাবা। তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এখানে ফার্স্ট কেজের জন্য শেষ বেগটা কিন্তু আমার ইউ/2। ফার্স্ট কেজ মানে কিন্তু শুধুমাত্র এতটুকু, এর এই রেখাটার এই পাশটা এখন তোমার চিন্তা করার দরকার নেই। তাহলে এটার জন্য শেষ বেগটা কি হবে? শেষ বেগের জায়গায় হবে u/2 হোল স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু এ, তো আমরা জানি না, এটা আমরা জানতে চাই আসলে এটা কি হবে। আর এস এর জায়গা হবে কত? 25 সেন্টিমিটার। এটা আবার যদি অনেকে মন চাইলে এটাকে এসআই ইউনিট বা মিটারে কনভার্ট করে নিতে পারো, বাট দরকার নেই, আমি পরের আনসারটা সেন্টিমিটারে বললাম, কোনো সমস্যা নাই। এই জন্য এটাকে 25 সেন্টিমিটার ওটাতেই রেখে দিলাম। আচ্ছা, তো তাহলে এই ক্ষেত্রে দেখো u/2 হোল স্কয়ার, এটা মানে কি ইউ স্কয়ার বাই 4 ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2a 25, মানে গুণ করলে আমরা লিখতে পারি এটাকে 50a। এটাকে যদি 50a লিখতে পারি, এবার যদি সবকিছু এক পাশে নিয়ে টিয়ে আসি, তাহলে আমি বলতে পারি 50a ইকুয়ালস টু মানে আমি ত্বরণের রাশিটা এক পাশে নিয়ে আসলাম আর ওই পাশে আমি আদিবেগটা নিয়ে আসবো। আমি মানে ত্বরণটাকে আদিবেগের একটা রাশিমালা হিসেবে প্রকাশ করবো, যেহেতু আমি কোনো কিছুরই মান এক্সাক্ট মান জানি না, তো আমরা অবশ্যই কি রাশিমালা ব্যবহার করতে হবে। তবে 50a ইকুয়ালস টু আমরা কি বলতে পারি যে এটা যে সিম্পলি হবে কি ইউ স্কয়ার বাই 4
মাইনাস, আশা করি আমার হাতের লেখা সবাই বুঝতেছো, বেশি একটা হাতের লেখা বেশি একটা সুবিধার না, বুঝলেই হলো। আচ্ছা, তো তারপর এই যেমন একটা সোজা লাইন আঁকার চেষ্টা করছি, যা সোজা হয় নাই। আচ্ছা, তো 50 এখান থেকে বলা যায় কি, এখান থেকে বলা যায় যে 50a ইকুয়ালস টু হবে ইউ স্কয়ার বাই 4 মাইনাস ইউ স্কয়ার, তাহলে এটার লসাগু হবে 4, আর ইউ স্কয়ার মাইনাস 4 ইউ স্কয়ার মানে কি মাইনাস 3 ইউ স্কয়ার। তাহলে এটা যদি হয় 50a, এখান থেকে আমি ত্বরণের যে রাশিমালাটা সেটাকে আমি লিখতে পারি, ত্বরণের রাশিমালাটাকে লিখতে পারি মাইনাস 3 ইউ স্কোয়ার্ড বাই হচ্ছে 4 ইন্টু 50, 4 ইন্টু 50 কি 4 ইন্টু 50 হচ্ছে জাস্ট 200। তাহলে এই যে বেশ ভালো, আমরা এর একটা রাশিমালা পেয়ে গেলাম যে এ হচ্ছে মাইনাস বহুল আকাঙ্ক্ষিত যে ত্বরণের রাশিমালা সেটা পেয়ে গেলাম, এবং সেটাকে আদিবেগের সাহায্যে মাইনাস 3 ইউ স্কোয়ার্ড বাই 200। আচ্ছা, তো এটা গেল। তাহলে এই যে এর রাশিমালাটা পেলাম, এরপর আমি কাজ করি, এরপর আমি আরেকটা জিনিস, তোমরা প্রশ্ন তুলতে পারো যে ভাই এখানে তো মন্দন কাজ করতেছে তাই না, যেহেতু বুলেটটা উপর একটা বাধা দানকারী বল কাজ করতেছে, তাহলে আপনি কেন এ কে এখানে মেইন সূত্রে প্লাস হিসেবে বসানো? হ্যাঁ, তুমি চাইলে মাইনাস হিসেবে বসাতে পারো, বাট সেক্ষেত্রে মাথায় রাখতে হবে পরের কেসটার বেলাও তুমি যেন মাইনাস বসাও, এমন যাতে না হয় একবার প্লাস বসাইছো পরের আবার মাইনাস বসাইছো, তেমন যেন না হয়। যেমন এই ক্ষেত্রে আমি প্লাস বসায় করাইছি, সমস্যা কি, আমার এই তো নেগেটিভ আসছে, নেগেটিভ ত্বরণ মানেই তো মন্দ। আশা করি কোনো কনফিউশন হওয়ার কথা না। তো আমি একটু নিচের লেখাগুলো মুছে ফেলি। ইন দ্য মিন টাইম, আচ্ছা, এটার কিন্তু অ্যান্সারটা বের করার একটা সহজ উপায় আছে, সেটাও আমি এটা শেষ করে বলবো, বাট আমি আশা করছি কেউ না কেউ হয়তো জানবা, বাট কেউ তো কমেন্টে লিখলা না। আচ্ছা, তাহলে আমরা এর ত্বরণের বা মন্দনের যে রাশিমালাটি, নেগেটিভ ত্বরণ তার মানে মন্দন, এটার রাশিমালাটা পেয়ে গেলাম। এটার রাশিমালাটা যদি পেয়ে যাই, তারপর আমাদের কি কাজ, এরপর দেখা যাক সেকেন্ড কেসে মনোযোগ দেওয়া দরকার। আমরা জানতে চাচ্ছি পরে আর কতটুকু ঢুকবে, এটা আমরা জানি না, বাট কেউ যদি 25 সেন্টিমিটার ভাবো যে পরের আনসারটা 25 হবে, সেটা কিন্তু না, যেহেতু ওর উপর কন্টিনিউয়াসলি মন্দন কাজ করতেছে, একটা সুষম মন্দন কাজ করতেছে। তো সেই কারণে কি ও প্রথম 50% বেগ দিয়ে যদি 25 সেন্টিমিটার যায়, পরে 50% বেগ দিয়ে 25 সেন্টিমিটার যেতে পারবে না, তার থেকে কম যাবে, বাট এক্স্যাক্টলি কতটুকু কম যাবে সেটা, বা এক্স্যাক্টলি কতটুকু যাবে সেটা আমাদের ম্যাথমেটিক্যালি বের করতে হবে। আচ্ছা, পরের কেসে সেকেন্ড কেস যদি আমরা চিন্তা করি, সেকেন্ড কেসে ধরলাম আর এতটুকু পরিমাণ যাবে, এতটুকু পরিমাণ যদি যায়, সেই ক্ষেত্রে বলো ফাইনালি এখানে এসে তো থেমেই যাচ্ছে, যদি থেমে যায় তাহলে সেকেন্ড কেসের জন্য শেষ বেগটা কি হবে, শূন্য। সেকেন্ড কেসের জন্য আদিবেগ কি হবে, আগের কেসের যেটা ছিল শেষ বেগ। এখানে দুইটা কেস না, ফার্স্ট কেস সেকেন্ড কেস, দুইটা ভাগ করে চিন্তা করতেছি। সেকেন্ড কেসের আদিবেগ হবে ফার্স্ট কেসের শেষ বেগ যেটা সেটা, তাহলে সেকেন্ড কেসের আদিবেগ হচ্ছে u/2, আর শেষ বেগ কি হবে, যেহেতু আলটিমেটলি ও থেমে যেতে বাধ্য, কারণ আজীবন তো যেতে পারে না, যেহেতু একটা মন্দন কাজ করতেছে। তাহলে ও ধরে নিলাম এই যে এতটুকু পরিমাণ গেল, তাহলে এখানে ওর শেষ বেগটা কি হবে, আলটিমেটলি জিরো। তাহলে সেকেন্ড কেসের আদিবেগ u/2 আর শেষ বেগটা হচ্ছে জিরো। আর এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, বাট এটা আবার লেখার দরকার নেই, কারণ যেহেতু আমি বারবার ইউ টার্ম দিয়ে সবকিছু লিখতেছি, এটা মাথায় রাখবা। যেমন এই পরের কেসের জন্য শেষ বেগের স্কয়ার মানে কি, যেমন আচ্ছা তার আগে একটা কথা বলতে হবে যে পরের কেসেও যে সেম সূত্রই ব্যবহার করবো, সেটার পিছনে লজিক কি? হ্যাঁ, সেটার পিছনে লজিক হচ্ছে, এবারও দেখো আদিবেগ জানতেছি, শেষ বেগ মানে আদিবেগ শেষ বেগ দুটারই কিছু না কিছু আছে, মানে u/2 বলতেছি, জিরো বলতেছি, আমাদের কোনো একটা আইডিয়া আছে, এর রাশিমালাও বের করে ফেলছি। এবার আমাদের জানা দরকার এই দূরত্বটাকে এক কাজ করি, এই দূরত্বটাকে আমরা এক্স বলি, তাহলে এবার আমাদের সরণ জানা দরকার। তাহলে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, আবারও কোন সূত্রটা আসতেছে, এই যে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, তাহলে এটা দিয়ে কোন সূত্রটা আছে, v² প্লাস 2s। তাহলে এই কেস সেকেন্ড কেসের জন্য আমরা এক্স বের করার জন্য বা সরণটা বের করার জন্য আমরা ওই সেম সূত্রটি ব্যবহার করবো। তাহলে সেকেন্ড কেসের জন্য ভি স্কয়ার জায়গায় কি হবে, সেকেন্ড কেসের জন্য যেহেতু শেষ বেগটা জিরো, তাহলে জিরো স্কোয়ার্ড, এটা হচ্ছে গিয়ে জিরো, আর আদিবেগের স্কোয়ার্ড সেটা মানে কি, সেকেন্ড কেসের জন্য আদিবেগ কি u/2, সেটার স্কোয়ার্ড করলে কি হবে, u/2 এর যদি স্কোয়ার্ড করি সেটা হবে u²/4 প্লাস 2। এর জায়গায় এবার আমি কি বসাবো, এর যে রাশিমালাটা বের করলাম সেটা বসাবো, সেটা হচ্ছে কি মাইনাস 3u²/200, সাথে এক্সটা আমরা জানি, এবার কিন্তু আমরা এক্সটা জানতে চাই। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে তো একটা রাশিমালা দেখতে পাচ্ছি, তাই না, একটা রাশিমালা দেখতে পাচ্ছি, বাট আমার তো দেখতে পাচ্ছি দুইটা অজানা রাশি, ইউও জানি না এক্সও জানি না, তাহলে কেমনে করবো? বাট একটু ভালো করে খেয়াল করলে দেখবা, যেমন এটাকে আমি যদি একটু এভাবে চিন্তা করো যে 200 কাটাকুটি গিয়ে তো এখানে থাকে 100, আর এটা যেহেতু 0 = u² / 4 মাইনাস 3u² / 100x, যেহেতু
এটা তো সবাই জানো আশা করি, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হওয়া মানে কি x ইকুয়ালস টু ওয়াই। তাহলে আচ্ছা যদি আমি আরেক লাইন তাহলে লিখি 0 ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 4 মাইনাস 3 ইউ স্কয়ার বাই 100 সাথে x। হ্যাঁ, তো এবার দেখো, এবার 0 ইকুয়ালস টু এটা মাইনাস এটা, তো এটাকে চাইলে আমি লিখতে পারি না, এটাকে চাইলে লিখতে পারি এইটা ইকুয়ালস টু এটা, ওই যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু ওয়াই। তো আমি ইরেজার দিয়ে এই পাশটা আবার একটু মুছে ফেলি, তাহলে আমি এটাকে বলতে পারি যে ইউ স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 3 ইউ স্কয়ার বাই 100 এক্স। তাহলে এবার দেখো, এবার কিন্তু দুই পাশ থেকে আমরা কি করতে পারি, দুই পাশ থেকে কিন্তু ইউ স্কয়ার কাটাকাটি করে ফেলতে পারি। দুই পাশ থেকে যদি ইউ স্কয়ার কাটাকাটি করে ফেলি, আর একটা যে সে পাশে নিচে 4 আছে, এই পাশে আছে কত, এ পাশে আছে 100, তাহলে 4 25 যেহেতু 100, তো 25। তাহলে এখান থেকে ফাইনালি বলা যায়, আমরা বলতে পারি কি আমাদের এক্সটা ইকুয়ালস টু কি হচ্ছে, এক্সটা ইকুয়ালস টু হচ্ছে যেহেতু 3x ইকুয়ালস টু 25, তাহলে x ইকুয়ালস টু কি হবে 25/3। তাহলে x ইকুয়ালস টু 25/3 হওয়া মানে কি, যেহেতু 3 ইনটু 8 হচ্ছে 24, 25/3 তাহলে কি হবে, যেহেতু আবার 1/3 আছে তাহলে 0.33, তাহলে হবে কত 8.3333 আজীবনই চলতে থাকবে, বাট আজীবনে তো আর 33 লেখার দরকার নেই, জাস্ট 8.33 সেন্টিমিটার লিখলেই এনাফ। তো আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু কিন্তু 25 সেন্টিমিটার চেয়ে অনেক কম হচ্ছে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যখনই বুলেটের বেগ অর্ধেক হয়ে যাবে এই টাইপের ম্যাথে, যখন বলবে যে 25 সেন্টিমিটার ভেদ করার পর বুলেটের বেগ অর্ধেক হয়ে যাবে, তখনই মাথায় রাখবা পরে ও আর কতটুকু ঢুকতে পারবে, আগে যতটুকু ঢুকছে তার 3/1 এখন বলতে পারো যে এগুলো এত ইজিলি কেমনে বোঝা যায়, সেটা এখন বলবো যে এই অ্যান্সারটা আমরা কিন্তু চাইলে খুব ইজিলি এত কিছু না করেও এই অ্যান্সারটা কি হবে বের করতে পারি। তবে তোমরা যদি সাবজেক্টিভে আসে তখন কিন্তু একটু ডিটেলস মানে লিখবা আর কি, বাট অবজেক্টিভে আসলে বা তোমার অ্যান্সারটা যদি মিলায় নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি এই টেকনিকটা ব্যবহার করতে পারো। আচ্ছা, তো আমাদের এটাই ফাইনাল অ্যান্সার আসলে x ইকুয়ালস টু 8.33 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, একটু সহজে বের করার নিয়মটা কি কেউ জানো? এখানে তেমন একটা রেসপন্স দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার রাফি ভাই, হ্যালো, হ্যালো, রাফি ভাই আছেন? এখানে স্ক্রিনটা একটু দেখাচ্ছে, মানে স্ক্রিনটা হ্যালো, জি ভাইয়া। স্ক্রিনটা একটু মনে হচ্ছে যে ওয়াই এক্সিস এ এক্সপ্যান্ড হয়ে আছে, এরকম কেন? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কেউ একজন অ্যান্সার দিছিল 33.33, এটা কিন্তু বিশাল বড় ভুল। ফার্স্টে যদি যায় 50% থেকে 25 সেন্টিমিটার, তাহলে পরের 50% তার থেকে বেশি যাবে কোনোভাবে সম্ভব? এখানে বন্ধন কাজ করতেছে না, একটা বাধাদানকারী বল কাজ করতেছে না। আচ্ছা, তো তাহলে আমরা এই নিচের অংশটা মুছে ফেলি। এবার দেখা যাক যে এই ম্যাথের অ্যান্সার গুলো কিভাবে সহজে বের করা যায়। যদিও সবকিছু সহজ চিন্তা করবো না, ফিজিক্স শিখতে হলে অবশ্যই একটু বিস্তারিতই শেখার চেষ্টা করবো, শর্টকাটে শেখার সাবজেক্ট ফিজিক্স না। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি অ্যান্সার বের করতে চাই আমরা, আমাদের একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবে এক্স ইকুয়ালস টু এস বাই এন স্কয়ার মাইনাস 1। এখন এখানে কোনটা কি মিন করে, এখানে এক্স হচ্ছে পরে কতটুকু ঢুকবে আর এস হচ্ছে আগে কতটুকু ঢুকছে, এই যে 25 সেন্টিমিটারটা তাহলে এস, মানে দুইটা কেসে না, তাহলে আগে যতটুকু ঢুকতেছে ওটা হচ্ছে এস, আর পরে যতটুকু ঢুকবে সেটা হচ্ছে এক্স। আর এনটা কি, এনটাকে তো ডিফাইন করার প্রয়োজন আছে তাই না, তো এনটা হচ্ছে মাথায় রাখবা 100 বাই, এনটা হচ্ছে 100 বাই সক্রিয় বেগের শতকরা। আশা করি আমার হাতের লেখা বুঝতেছো সবাই, না বুঝলেও এটা হচ্ছে সক্রিয় বেগের শতকরা, এন হচ্ছে 100 বাই সক্রিয় বেগের শতকরা। আচ্ছা, তো এবার এই ক্ষেত্রে দেখা যায়, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আমরা কিভাবে ইজিলি বের করতে পারি, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এস এর জায়গায় কি হবে, এস এর জায়গায় তো আমার 25, আর এন এর জায়গায় কত 100 বাই সক্রিয় বেগের শতকরা। এখানে দেখো 25 সেন্টিমিটার ভেদ করার পর ওর বেগ সক্রিয় থাকতেছে কত, যেহেতু বেগ অর্ধেক হয়ে যাচ্ছে তার মানে 50% বেগ, যেহেতু সক্রিয় বেগের শতকরা বলছে তার মানে 50% বেগ সক্রিয় থাকতেছে, মানে এখানে এই এতখানি ভেদ করার পর 50% বেগ সক্রিয় থাকতেছে। তো 50% বেগ যদি সক্রিয় থাকে, তাহলে সেক্ষেত্রে 100 বাই যদি 50 হয়, তাহলে এন এর মান কি হবে, যে সিম্পলি 2 হবে না।
তো n এর মান যদি 2 হয় 2 এর স্কয়ার কি 2 এর স্কয়ার হচ্ছে 4 4 - 1 কত 3, তাহলে 25/3 কত 8.33 সেন্টিমিটার। তো বুঝতে পারলে কত ইজিলি চাইলে এই অ্যান্সারগুলো বের করা যায়। সবসময় মাথায় রাখবে এই জন্য যখনই বুঝিটা অর্ধেক হবে তখন অ্যান্সারটা হবে কি আগে যতটুকু ঢুকছে তার 3/1 ভাগ। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এটা। তারপরে তোমরা একটু ফিডব্যাক চাইলে জানাতে পারো যে বুঝতেছো কিনা। যদি একটু ল্যাগ আছে, আমি আমার কথাটা একটু পরে শুনতেছি, এখানে মোবাইলে পরে দেখতেছি। কি হলো, এটা এক্সপায়ার্ড দেখাচ্ছে কেন? হ্যালো, এটা এক্সপায়ার্ড দেখাচ্ছে কেন? হ্যালো, রাফি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুভ ভাই। আচ্ছা, আপনার নাম তো আমি ভুল বলতেছি। শুভ ভাই শুনতে পাচ্ছেন? আমি ফেসবুকে দেখতে পাচ্ছি লাইভ জি ব্রডকাস্ট ভাইয়া, হ্যাজ জি ভাইয়া, এক্সপায়ার্ড। হ্যাঁ আমি আছি। না ভাইয়া, ওই পোস্টটা না, অ্যাকচুয়ালি লাইভ চলছে, লাইভ চলছে? শিওর? ব্রডকাস্ট চলছে। ইউ শিওর? ক্যান কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, শিওর। তাহলে এখানে তো আমি তাহলে ফিডব্যাক নিব কিভাবে? এটা তো প্রেস করলে কাজ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন দেখতেছি, ঠিক আছে। মাঝখানে ভাবছিলাম হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু সবাই বলতেছে এটা বুঝতে পারছো, তো আমরা পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, তো এই সমস্যাটার অ্যান্সার বুঝতে পারলো এবং আশা করি যে সহজে কিভাবে বের করা যায় সেটাও সবাই বুঝতে পারছে। এবার তোমাদের জন্য জাস্ট সবাই একটু এটা ট্রাই করো তো। একটি বন্দুকের গুলি কোনো দেয়ালে 25 সেন্টিমিটার ভেদ করার পর 75% বেগ হারায়, গুলিটি আর কত দূর ভেদ করবে? এটার অ্যান্সারটা দেখো। চাইলে তোমরা ওই যে একটু আগে যে শর্টকাটটা বললাম ওটা ব্যবহার করতে পারো। জাস্ট অ্যান্সারটা বলো, দেখি যে ঠিক অ্যান্সার বলতে পারো কিনা, বা তারপর আমরা এটা কন্টিনিউ করবো আর কি। আমরা হয়তো বিশদভাবে বুঝাই বলবো যদি প্রয়োজন হয়। ভুল লেখার সমস্যা নেই, জাস্ট কিছু একটা অ্যান্সার বলো। জাস্ট একটু যে সহজে বের করার যে পদ্ধতিটা ওটা ওটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আরিফুল ইসলাম বলছে 75.75। আরিফ, তুমি কিন্তু বারবার ভুল লিখতেছো, কারণ তুমি সবসময় মাথায় রাখবা যখনই বেগ হারাচ্ছে বা যাই করুক ফার্স্টে যতটুকু ঢুকতেছে ততটুকু তো ঢুকতে পারবেই না উপরে কোনোভাবে। বেশি কেমনে যাবে? ফার্স্টে যে 25 গেছে এটাই যেতে পারবে না, যেহেতু বেগ হারাচ্ছে কন্টিনিউয়াসলি ওর উপর মন্দন কাজ করতেছে। বুঝতে পারছো যে এটা কিন্তু আহ, সবসময় অ্যান্সারটা পরের অ্যান্সারটা আগের অ্যান্সার থেকে কম হবে, বাট এক্স্যাক্টলি কতটুকু কম হবে এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি বলতে হবে।
আচ্ছা, তবে এই প্রবলেমটা দিয়ে অনেকে একটু ভুল করে বসে। যেমন আমি জাস্ট সংক্ষেপের নিয়মটা দিয়ে আগে উত্তরটাকে বের করি, তারপর প্রয়োজন হলে দরকার হয় বিশদ প্রক্রিয়া ওই আগে যেভাবে দেখাইছে ওভাবে। বাট সংক্ষেপে যদি চিন্তা করো যে ফার্স্টে কি হচ্ছে, কোনো একটা বন্দুকের গুলি কোনো দেয়ালে 25 সেন্টিমিটার ভেদ করার পর 75% বেগ হারায়। তাহলে এখানে এতখানি ভেদ করার পর 75% বেগ হারায়। এই যে অ্যান্সার আসা শুরু করতেছে যে তাহসিন তৃষা, তুমি বলছো 3.5। তো দেখা যাক যে আসলে তাহসিন তৃষার অ্যান্সার ঠিক আছে কিনা। বাট সবসময় মাথায় রাখতে হবে কম হবে, 25 এর চেয়ে কম হবে, কোনোভাবেই 25 এর চেয়ে বেশি হতে পারবে না। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, 25 সেন্টিমিটার ভেদ করার পর 75% বেগ হারায়। এটা করতে গিয়ে তোমরা যে ভুলটা করো, তোমরা করো কি, যেমন আমি যদি যে সহজ প্রক্রিয়াটা যদি নিয়ে ডিসকাস করি, যেটা ছিল আমাদের যে x ইকুয়ালস টু এস বাই এন স্কয়ার মাইনাস ওয়ান। তো তোমরা চিন্তা করো এস এর জায়গায় তো হবে 25, তাহলে এন এর জায়গায় হবে গিয়া আমার কত, এন এর জায়গায় হবে 100 বাই এন ইকুয়ালস টু কি ছিল, 100 বাই সক্রিয় বেগের শতকরা। এখানে মাথায় রাখতে হবে 75 বসায় দিও না, 100 বাই সক্রিয় বেগের শতকরা। এখানে 75% বেগ যদি হারায় তাহলে বেগ সক্রিয় থাকে কতটুকু, 25%। 25% বেগ যদি সক্রিয় থাকে তাহলে সক্রিয় বেগের শতকরা মানে কি 25 হবে না? তাহলে এন এর ভ্যালুটা কিন্তু হবে 4। তোমরা কিন্তু এখানে গিয়ে ভুল করো। তোমরা এটাকে চিন্তা করো 75% বেগ হারায়, বাট ওটাকে যদি বসায় দাও তাহলে কিন্তু ভুল। 75% বেগ হারায়, বাট এন ইকুয়ালস টু ছিল কি 100 বাই সক্রিয় বেগের শতকরা। 75% বেগ যদি হারায় তাহলে বেগ সক্রিয় থাকে 25%, তাহলে 100/25। তাহলে 100/25 হলে এন এর মান কত হবে, 4। এন এর মান যদি 4 হয়, তাহলে 4 4 16, 16 মাইনাস 1 15, তাহলে 25/15। 25/15 মানে কি 5/3 কাটাকাটি গিয়ে। তো 5/3 মানে কত, 1.667 সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে 1.667 সেন্টিমিটার। তো যদি আমরা এটার অ্যান্সারের কথা চিন্তা করি তাহলে এটা কতটুকু ঢুকতে পারবে, যদি 75% বেগ হারায় তাহলে এটা কিন্তু আর 1.667 সেন্টিমিটার ভেদ করতে পারবে। বুঝতে পারছো কি এটা? এই যে একজন ঠিক অ্যান্সার দিছিল, এমডি আশিকুর রহমান, 1.67 সেন্টিমিটার, তাই না? তো এটা কিন্তু খুবই কমন প্রবলেম এগুলা। আচ্ছা, এবার চাইলে এটাকে তুমি ওই একটু আগের মতো বিশদভাবেও করতে পারো, বাট সেটা মনে হয় না প্রয়োজন আছে, কারণ আগের ম্যাথটা একটু দেখে আসো। সেটা আমরা কি করছিলাম আগের ম্যাথে করতে গিয়ে, আমরা হ্যাঁ যদি আগের ম্যাথের লেখাগুলো আমি করে দিছি। আগের ম্যাথ করতে গিয়ে আমরা কি করছিলাম, ফার্স্টে ডিসক্রিট টু ইউ স্কয়ার প্লাস 2s, ওটা থেকে এ এর একটা রাশিমালা বের করছিলাম, ওটা ব্যবহার করে পরেরটাতে আবার পরে আর কতটুকু ঢুকবে সেই এক্স এর রাশিমালাটাও বের করে ফেলেছিলাম। তো আশা করি বিস্তারিত ভাবে করতেও কারো সমস্যা হবে না। জাস্ট মাথায় রাখতে হবে এই পয়েন্টটা যে এই ক্ষেত্রে আদিবেগটা হবে ইউ, আর পরে ফার্স্ট কেজের, এখানেও তো দুইটা কেস তাই না, ফার্স্ট কেস আর হচ্ছে সেকেন্ড কেস। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট কেজে আদিবেগটা ইউ হলে শেষ বেগটা কিন্তু 75% অফ ইউ না, কারণ 75% অফ ইউ তো হারাই ফেলতেছে। এই ফার্স্ট কেজের জন্য শেষ বেগটা হবে 25% অফ ইউ। 25% অফ ইউ মানে কি 4/1 তার মানে u/4। তাহলে এটার বেলায় কিন্তু ফার্স্ট কেজের শেষ বেগটা হবে u/4, আর পরের কেজে সেকেন্ড কেজের বেলায় আবার যেমন এখান থেকে আমরা কি বের করবো, ফার্স্টে ত্বরণের একটা রাশিমালা বের করবো a ইকুয়ালস টু সামথিং। আর অবশ্যই মাথায় রেখো যদি প্লাস ব্যবহার করো দুই জায়গায় প্লাস ব্যবহার করতে হবে দুইটা কেস, আর যদি মাইনাস ব্যবহার করো তাহলে দুইটা জায়গায় মাইনাস ব্যবহার করতে হবে, রেজাল্ট একই আসবে, কোনো সমস্যা নেই। বাট একবার যদি প্লাস ব্যবহার করো ফার্স্ট কেসের জন্য, আবার সেকেন্ড কেসের জায়গায় যদি আবার মাইনাস ব্যবহার করো তাহলে কিন্তু সমস্যা। তাহলে আমার কি করতে হবে, ফার্স্ট কেস থেকে এর একটা রাশিমালা বের করতে হবে, ওই রাশিটাকে বসায় পরের কেসে যেহেতু আমি শেষ বেগ 0 হবে ওখান থেকে আমি আবার এক্স পেয়ে যাবো, বিস্তারিত ভাবে যদি করতে চাও। আশা করি সমস্যা হবে না কারো এটা করতে। এরপর আরেকটা সমস্যা, ইন্টারেস্টিং একটা প্রবলেম, এইটা বলে এটার আনসার কি হবে। এটার আনসার কেউ বলতে পারবে যে একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার দূরত্বের দুইটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে এবং পৃথক ভাবে কোন একটি দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লিখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে সংযুক্ত করা হয়? আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে তোমরা একটু চিন্তা করে বলো, ভুল বললেও সমস্যা নেই।
কোনো প্যারা নাই, ভুল হলেও সমস্যা নাই। জাস্ট তোমার কি মনে হয় এটা কি হওয়া উচিত? যেমন কারো কি এটা মনে হয় যে যেহেতু রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার দুইটি কাঠের তক্তা ভেদ করতে পারে? আচ্ছা, এটা একটু আমরা আলোচনাটা শুরু করে দেই, তারপরে যদি কারোর অ্যান্সারটা মাথায় আসে কেউ লিখে ফেলতে পারো কমেন্টে। একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তাহলে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, একটা রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বে, তাহলে এখানে কিন্তু দুইটা কাঠের তক্তা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ দুইটা কাঠের তক্তা আছে। তাহলে এখানে দুইটা কাঠের তক্তা মিলে কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে একটা রাইফেলের গুলি 10 সেন্টিমিটার ভেদ করতে পারে আর কি কাঠের বেলায়। একটা রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে, তার মানে কি দুইটা কাঠের তক্তা মিলে কত হবে? 10 সেন্টিমিটার। ভেদ করতে পারে মানে কি এই দুইটা কাঠের তক্তা ভেদ করার পর ওর আর কোনো বেগ অবশিষ্ট থাকবে না, তাহলে ওর বেগ নিঃশেষ হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু দুইটা কাঠের তক্তা ভেদ করার পর, মানে সাপোজ এই ক্ষেত্রে এই রাইফেলের গুলির সামনে তুমি যদি এই দুইটা কাঠের তক্তা দাঁড় হয়ে পিছনে যদি তুমিও দাঁড় হয়ে থাকো, মানে দাঁড়িয়ে থাকো, তাহলে কিন্তু তুমি সেফ। কারণ যেহেতু ওই দুইটা কাঠের তক্তা ভেদ করার পর আর কোনো বেগ অবশিষ্ট থাকছে না, তো তোমার প্রতি তোমার মানে তোমার দিকে, মানে ওই দুইটা কাঠের তক্তা ভেদ করার পর তোমার দিকে গুলি আসার মতো তো গুলির কোনো বেগই নেই, কারণ এই দুইটা ভেদ করার পরে তো গুলির বেগ শেষ। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখা যাক যে পৃথকভাবে কোন একটি দেয়ালের ভিতর, পৃথকভাবে কোন একটি দেয়ালের ভিতর 20 সেন্টিমিটার ঢুকতে পারে। তাহলে রাইফেলের গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটি কাঠের তক্তা ভেদ করতে পারে, এবং পৃথকভাবে কোন একটি সেম রাইফেলের সেম গুলি, একই আদি বেগ, সবই সেম, জাস্ট কাঠের বেলায় দেখতে পাচ্ছি যেতে পারতেছে 10 সেন্টিমিটার, আর দেয়ালের বেলায় দেখতে পাচ্ছি যেতে পারতেছে 20 সেন্টিমিটার। তাহলে এটা থেকে তো একটু আইডিয়া করা যায় যে এই ক্ষেত্রে দেয়ালের চেয়ে কাঠ বেশি মন্দন দিচ্ছে গুলিটির উপর, তাই না? যেহেতু দেয়ালের ক্ষেত্রে মানে বেগটাকে নিঃশ্বাস করতে 20 সেন্টিমিটার লাগছে। সবসময় মাথা রাখবা, দেয়াল মানে এটা পুরোটাই সুষম উপাদানের তৈরি। আমরা এটা চিন্তা করো না যে ভাই ফার্স্টে তো ডুববে সিমেন্টের ভিতর, তারপর তো ডুববে ইটের ভিতর, তারপর ডুববে বালুর ভিতর, এত কিছু না। জাস্ট পুরোটাই এটা হচ্ছে খুবই ভদ্র সদ্র দেয়াল, পুরোটাই একই উপাদানের তৈরি। তো জাস্ট তো দেয়ালের ভিতর ঢুকতে পারতেছে 20 সেন্টিমিটার, আর কাঠের বেলায় যেহেতু 10 সেন্টিমিটারই পুরো বেগটা নিঃশেষ করে দিতে পারতেছে, তার মানে আমি বলতে পারতেছি যে এই ক্ষেত্রে কাঠ বেশি মন্দন দিচ্ছে, বা কাঠের ক্ষেত্রে বাধাকারী বলটা বেশি। এটা তো আমরা সবাই ক্লিয়ার আসলে। এরপর ফাইনাল কোয়েশ্চেনের দিকে যাওয়া, যে আসলে কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, যে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি ওই যে যে দুইটা তক্তার কথা বলতেছি বারবার, ওই দুইটা তক্তার একটা তক্তা দেয়ালের সামনে সংযুক্ত করা হয়। এই যে এবার কিন্তু আমার দেয়ালের সামনে কি আছে, ওই দুইটা তক্তার একটা তক্তা আবার দেয়ালের সামনে লাগানো আছে। এবার তোমাদের কার মনে হয়, কারো হয়তো মনে হতে পারে যে টোটাল তো দেয়ালের মধ্যে ছিল 20 সেন্টিমিটার, তাহলে এবার যেহেতু আগে 5 সেন্টিমিটার একটা কাঠের তক্তা আছে, এবার হয়তো আর 15 সেন্টিমিটার। এটা কি কারো মনে হয় যে এখানকার অ্যান্সারটা হবে 15 সেন্টিমিটার? এটা কারো মনে হলে বলো, কারো এটা মনে হয় কিনা। আচ্ছা, একজন লিখতেছে টু হার্ড। আচ্ছা, আমরা কিন্তু সহজ প্রবলেম দিয়ে শুরু করছিলাম, তারপর কিন্তু আমরা একটু কমপ্লেক্স প্রবলেমের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, কারো জাস্ট এটা বলো যে কারো 15 সেন্টিমিটার মনে হয় কিনা আনসারটা, যে কাঠের তক্তা তো 5 সেন্টিমিটার পুরো, যেহেতু টোটাল দেয়ালের ভিতর গেছিল 20 সেন্টিমিটার, যেহেতু 5 সেন্টিমিটার কাঠের তক্তার ভিতরেই চলে যাচ্ছে বাকি 15 সেন্টিমিটার। আচ্ছা, কেউই কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না, তো আমি শুরু করে দিই। তাহলে এই ক্ষেত্রে সবসময় মাথায় রেখো যে অ্যান্সারটা 15 সেন্টিমিটার হবে না। অ্যান্সার কিন্তু কোনোভাবেই 15 সেন্টিমিটার হবে না। কেন হবে না? কারণ এই ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা অবজেক্ট আছে, তাই না? ফার্স্টে কাঠ, তারপর দেয়াল। কাঠ আর দেয়াল দুইটা তো সমান মন্দন দিচ্ছে না, সেটা তো আমরা ওই আগের দুইটা পয়েন্ট থেকেই দেখে ফেললাম যে কাঠ যেভাবে মন্দন দিচ্ছে, ইভেন কাঠের বেলায় মন্দনটা একটু বেশি। তাহলে কাঠের বেলায় যদি মন্দনটা বেশি হয়, তাহলে এটা যদি দেয়ালের আগে লাগানো থাকে, অবশ্যই অ্যান্সারটা 15 তো হবেই না, তার থেকে কম হবে। বাট এক্স্যাক্টলি কত হবে সেটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ম্যাথ করে দেখতে হবে। বাট আমরা চেষ্টা করি একটু আগে যেতে, আগের পয়েন্ট গুলো থেকে আমরা একবার দেখি যে আসলে কাঠ কতটা মন্দন দিবে,
ফার্স্টে দেখি আমরা কাঠ কতটা মন্দন দিবে, তারপর দেখবো দেয়াল কতটা মন্দন দিবে। তো কাঠের বেলায় যদি মন্দনটা বের করতে চাই, আমরা বের করতে চাচ্ছি এ কাঠ, তাহলে কাঠের বেলায় যে মন্দনটা সেটা বের করতে চাচ্ছি। তো এটা বের করার বেলা আমরা জাস্ট কি মাথায় রাখবো, আমরা মাথায় রাখবো যে এই পুরোটা ভেদ করার পর মনে করো যে কাঠে ইউ আদিবেগেই তো আঘাত করবে, বাট যেহেতু দুটা কাঠের তকা ভেদ করার পর কোনো বেগ অবশিষ্ট থাকবে না, তাহলে শেষ বেগটা আমরা বলতে পারি শূন্য। তো শেষ বেগ যদি শূন্য হয়, আমাদের কিন্তু সূত্র কিন্তু এই ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as ওইটাই। তাহলে এইটার বেলায় যেহেতু দুইটা কাঠের তকা ভেদ করার পর কোনো বেগ অবশিষ্ট থাকতেছে না, তাহলে আমি বলতে পারি যে আমার ভি স্কয়ার মানে কি জিরোর স্কয়ার। তো জিরো স্কয়ার মানে জিরো, আর ইউ তো আমরা জানি না, বাট ইউ কে আদিবেগটাকে ইউ ধরতেছি আর কি। 2a এর জায়গা মানে কি এ কাঠ, এর জায়গা হচ্ছে এ কাঠ ইন্টু দূরত্বটা জানি 10। এক্ষেত্রে আর মিটারে নেওয়ার দরকার নেই, আমরা অ্যান্সারটাও সেন্টিমিটারই বলবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এটা বলতে পারি যে এ কাট ইকুয়ালস টু হবে, আমরা একটু যদি গুছায় টুছায় লিখি, এ কাট ইকুয়ালস টু হবে তোমার কি হবে, হ্যাঁ মাইনাস ইউ স্কয়ার বাই 20। এটা একটু জাস্ট চিন্তা করলে বুঝবা যে ইউ স্কয়ার টেপ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ইউ স্কয়ার, আর সাথে যেহেতু কাঠের সাথে 20 আছে, তাহলে মাইনাস ইউ স্কয়ার বাই 20। আশা করি কারোর সমস্যা হবে না বুঝতে। হ্যাঁ, তো এটা গেল এ কাঠ মানে কাঠ কতটা মন্দন দিবে। তো কাঠের মন্দনের পরের কাজ কি আমাদের, এই কাঠের মন্দনের পরের কাজ হচ্ছে দেয়াল কতটা মন্দন দিবে সেটা বের করা। তো দেয়াল কতটা মন্দন দিবে সেটা বের করার জন্য আমরা যে পরের স্লাইডে চলে যাই। দেয়ালের ভিতর ঢুকতেছে কতটুকু, দেয়ালের দেয়ালের ভিতর ঢুকতেছে কিন্তু 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার ঢোকার আগে সূত্র কিন্তু সেম, সূত্র কিন্তু মাথায় রেখো যে সূত্র কিন্তু সেম, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। বাট এবার আমরা বের করব এ দেয়াল, কারণ দুইটা যেহেতু আলাদা মন্দন দিবে। তাহলে এই দেয়াল বের করার জন্য কি করব, এই দেয়াল বের করার জন্য জাস্ট সিম্পলি আমরা ভি স্কয়ার জন্য এই ক্ষেত্রে যেহেতু দেয়ালের ভিতর ঢুকতে পারতেছে 20 সেন্টিমিটার, এবং 20 সেন্টিমিটার ঢোকার পর তো বেগটা কি হয়ে যাবে, বেগটা নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে শেষ বেগটা হবে জিরো, আর আদি বেগটা তো ইউ। তাহলে এটার বেলায় শেষ বেগের স্থানে জিরো স্কোয়ার মানে জিরো, আদি বেগ যেহেতু ইউ ধরে নিচ্ছি, কারণ সেম বন্দুকের সেম গুলি আদি বেগ কিন্তু সেম হবে। এমন না যে ফার্স্টে ধরলা আদি বেগ ইউ ওয়ান, পরে গিয়ে আবার ধরলা আদি বেগ পরেরটার জন্য ইউ টু, এরকম না। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a, এবার এর জায়গায় কি হবে এ দেয়াল, এবার এর জায়গায় হবে এ দেয়াল, আর সাথে এস এর জায়গায় কত হবে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এটা থেকে আবার হিসাব করলে আমরা কি পাবো, ইউ স্কয়ারটাকে যদি এক পাশে নিয়ে আসি নেগেটিভ হয়ে যাবে, আর এখানে হচ্ছে কি 40a। তো এ দেয়াল ইকুয়ালস টু কি হবে, এ দেয়াল ইকুয়ালস টু হবে তোমার মাইনাস ইউ স্কয়ার বাই 40, মাইনাস ইউ স্কয়ার বাই 40। তো তাহলে এটাকে আমরা এ কাট আর এ দেয়াল দুইটাই পেয়ে গেলাম। মাথায় রেখো যে এ কাট ছিল মাইনাস ইউ স্কয়ার বাই 20, আর এ দেয়াল মাইনাস ইউ স্কয়ার বাই 40। তাহলে এরপর আমাদের তেমন কাজ নেই, খেলা প্রায় শেষ, অ্যান্সার আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। কারণ আমরা তো জানতে চাচ্ছি যে দেয়ালের ভিতর মানে প্রশ্নটা তো হচ্ছে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে সংযুক্ত করা থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এবার দেখো, এবার আমরা দুইটার জন্যই যে ত্বরণের রাশিমালা বা বন্ধনের যে রাশিমালা, এ কাঠ এবং এ দেয়াল দুইটা কিন্তু জানি, তাই না? আমরা কিন্তু এ কাঠও জানি আর এ দেয়ালও জানি। আমি বলতে পারি যে আমি এ কাঠও জানতেছি এবং এ দেয়ালও জানতেছি, দুইটাই জানি, দুইটা কতটা মন্দন ক্রিয়েট করবে বা কতটা বাধাদান কেবল হবে দুইটাই। ইভেন এবার যে ফার্স্ট গুলি এসে আঘাত করতেছে, এবার যে ফার্স্ট গুলিটা এসে আঘাত করতেছে, ফার্স্ট আঘাত করতেছে কিন্তু কাঠকে, তার মানে কাঠের এই দূরত্বটা ফার্স্ট ভেদ করতেছে। তাহলে এইটা হচ্ছে এবার ফার্স্ট কেস, মানে এই যে কাঠের এই দূরত্বটা। আর দেয়াল হচ্ছে কি, দেয়াল হচ্ছে সেকেন্ড কেস। তার মানে সেকেন্ড কেসের জন্য আমার কি বের করতে হবে, সেকেন্ড কেসের জন্য যে দূরত্বটা সেটাই আজকে বের করতে হবে। বাট ফার্স্ট কেসের থেকে দেখো, প্রতিবার এর আগের রাতগুলো আমরা কি করতাম, ফার্স্ট কেসটা থেকে ত্বরণ বের করতাম, বাট এবার তো আমরা ত্বরণ আর দু চার ত্বরণই আলাদা, মানে মন্দনটা বাধা নিদানকারী বলের জন্য যে বাধা নিদানকারী বলের জন্য যে মন্দনটা হচ্ছে সেটা আগেই দুটোই বের করে ফেলেছি। বাট এবার দেখো, এবার ফার্স্টে যখন আদিবেগ নিয়ে ঢুকতেছে সেটা আমি জানি, ইউ আদিবেগের কাঠের তক্তাটাকে আঘাত করি। আচ্ছা, এটা কিন্তু আমি একটু 3D ভিউ দেওয়ার জন্য এবার দিছি, গুরুত্ব বলতে কিন্তু জাস্ট এই এতটুকু।
ইউ আদিবেগে আঘাত করবে। এখন আমার জানতে হবে এই কাঠের তক্তাটা থেকে যখন বের হবে, মানে গুলিটা যখন কাঠের তক্তাটা ভেদ করে যাবে, তখন গুলিটার শেষ বেগ কি হবে, মানে ফার্স্ট কেজের শেষ বেগটা কত হবে। কারণ এবার আমার এই কেজের শেষ বেগ মানে ভিটা বের করতে হবে, কারণ আমি যেহেতু এবার এই কাঠ তো জানি ওটার বের করবো কি। তাহলে এবার আমি কি করবো, সূত্র যেহেতু আমাদের ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 as, আমাদের জাস্ট বের করতে হবে এই কাঠের তক্তাটা ভেদ করার পর ওর বেগটা কত হবে, বা কাঠের তক্তা ভেদ করার পর বা ফার্স্ট কেজের শেষ বেগটা কত হবে, ওইটাকে আমরা ব্যবহার করবো কি সেকেন্ড কেজের আদিবেগ হিসেবে। এখানে কিন্তু এইটা হচ্ছে ফার্স্ট কেজ, এই অংশটা হচ্ছে ফার্স্ট কেজ আর এই অংশটা হচ্ছে সেকেন্ড কেজ। এটা আবার কনফিউজড হয়ে যাবে না, ফার্স্ট কেজ সেকেন্ড কেজ। তো ফার্স্ট কেজ এর শেষ বেগ বের করার জন্য আমরা কি করবো, ভি স্কয়ার ইকুয়ালস টু কি হবে ইউ স্কয়ার প্লাস 2 এর জায়গায় কি বসাবো, যেহেতু কাঠ ভেদ করতেছে ফার্স্টে, তাহলে এ কাঠ সাথে কি দূরত্বটা কত হবে, দূরত্বটা তো আমরা জানি 5। কেন 5? কারণ একটা কাঠের তক্তা তো 5 সেন্টিমিটার দূর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ স্কয়ার ইকুয়ালস, মানে ভি স্কয়ার ইকুয়ালস হবে ইউ স্কয়ার প্লাস এই কাঠের জায়গায় কত বসাবো, এই কাঠের মানটা কত ছিল মনে আছে? আচ্ছা, দুইটা মানই আমি একটু উপরে লিখে রাখি ইন কেস তোমরা যদি ভুলে যাও। এই কাঠটা আমরা কিন্তু আগে বের করে নিয়েছিলাম। এই কাঠ হচ্ছে তোমার, এই কাঠ হচ্ছে মাইনাস ইউ স্কয়ার বাই 20, আর এ দেয়াল হচ্ছে মাইনাস ইউ স্কয়ার বাই 40, মাইনাস ইউ স্কয়ার বাই 40। হ্যাঁ, তো তাহলে একটু এই কাঠের জায়গায় তাহলে কত বসাবো, এই কাঠের জায়গায় আমরা বসাবো 2, এই কাঠের জায়গায় বসাবো মাইনাস ইউ স্কয়ার বাই 20, মাইনাস ইউ স্কয়ার বাই 20, আর সাথে তো 5 আছে। এই ইউ কিন্তু বাদ, এই ইউ কিন্তু আবার এটার সাথে গুণ দিও না, জাস্ট আমাদের হচ্ছে এই অংশটা, এই অংশটা আমরা হিসাব করতেছি। তাহলে ইউ স্কয়ার মাইনাস কি হবে, মাইনাস 2, 20 কাটাকাটি গিয়ে 10, আবার 5, 10 কাটাকাটি গিয়ে 2, ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। তাহলে আমরা বুঝতেই পারতেছি ভি স্কয়ার ইকুয়ালস টু কি হচ্ছে ইউ স্কয়ার বাই 2। এখন তোমরা আবার চাইলে এখান থেকে ভি নিতে পারো, বাট মানে রুট করে ভি বের করতে পারো, বাট দরকার নাই, কারণ আমি তো পরের কেসেও যখন বসাবো আমি তো স্কয়ার হিসেবেই বসাবো আদিবেগের স্কয়ার, তাই কিনা? বা যদি তাও বুঝতে সমস্যা হয় জাস্ট এভাবে চিন্তা করতে পারো যে এই ক্ষেত্রে যে ভিটা, এই ক্ষেত্রে ভিটা হবে তাহলে কি, যেহেতু ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে ইউ বাই রুট 2, ইউ বাই রুট 2, এটা জাস্ট। তাহলে ওইটা হচ্ছে কি ফার্স্ট কেজের শেষ বেগ, বাট সেকেন্ড কেজের কি আদিবেগ। তাহলে সেকেন্ড কেজের যে আদিবেগ, তাহলে আমি এখানে বসাতে পারি কি ইউ বাই রুট 2। আর হ্যাঁ, তাহলে আমি আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো, যে কয়জন আছো আশা করি বুঝতে পারছো। তো তাহলে এক কাজ করি, আমি এই অংশটা মুছে দিই, জাস্ট আমাদের ফার্স্ট কেজের যে শেষ বেগ সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে ফার্স্ট কেজের যে শেষ বেগ সেটা বের করে ফেললাম, এবং সেটা কত আসলো, সেটা আসলো তোমার ভি ইকুয়ালস টু আসলো ইউ বাই রুট 2। তাহলে এইখানে আমি ফার্স্ট কেসটা শেষে এবার কিন্তু আমি জানতেছি আমার শেষ বেগটা কত, সেটা হচ্ছে ইউ বাই রুট 2। তাহলে ওটা হচ্ছে কি আবার সেকেন্ড কেসের কি আদি বেগ, আর সেকেন্ড কেসের শেষ বেগটা কি, যেহেতু আলটিমেটলি দেয়ালের ভিতরে একটু পর থেমেই যাবে, সেকেন্ড কেসের শেষ বেগটা কি 0। তাহলে সেকেন্ড কেসের শেষ বেগটা যদি 0 হয়, তাহলে এখান থেকে যেহেতু আমি সেকেন্ড কেসের জন্য ত্বরণের মানটা জানি, বা মন্দনের যে মানটা নেগেটিভ ত্বরণ মানি মন্দন, সেটা যেহেতু জানি আমি খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবো যে কতটুকু ঢুকবে। তাহলে সেকেন্ড কেসের জন্য আমরা সেম সূত্র ব্যবহার করবো, জাস্ট মাথায় রেখো যে কোনটা আদি কোনটা শেষ বেগ, এটা যাতে প্যাচ না লেগে যায়। তো ভি স্কয়ার মানে কি 0 স্কয়ার মানে 0, আর ইউ স্কয়ার মানে কি, এই ক্ষেত্রে ইউ স্কয়ার মানে কি আদি বেগ, সেকেন্ড কেসের আদি মানে ইউ বাই রুট 2 স্কয়ার, তার মানে কি ইউ স্কয়ার বাই 2 প্লাস 2। এ জায়গায় এবার কি হবে, এ দেয়াল, এর জায়গায় কি হবে এ দেয়াল, এ দেয়াল যদি হয় তার সাথে আর কতটুকু ঢুকবে, এটাকে মনে করো আমি এক্স বলতেছি। আচ্ছা, টু জাস্ট মিনিট, এই যে এই দূরত্বটা যেটাকে ওয়াট সাইন দেওয়া আছে ওয়াট, তো এটাকে আমি যদি বলি যে এটা এক্স পরিমাণ দূরত্ব, তাহলে এটাকে আমরা এক্সটাই আমরা জানতে চাচ্ছি। এবার আমরা কি করব, খুব ইজিলি আমাদের সবকিছুই হয়ে যাবে আশা করি। এ দেয়ালের জায়গায় আমরা কত বসাবো, এ দেয়ালের মানটা সেটা হচ্ছে কতটুকু, এটা এখানে লেখা আছে মাইনাস ইউ স্কয়ার বাই 40। তো এটা যদি মাইনাস ইউ স্কয়ার বাই 40 হয়, মাইনাস ইউ স্কয়ার বাই 40 হয়, ওকে,
তাহলে এটা যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে ইউ স্কয়ার বাই 2 ইউ স্কয়ার বাই 2 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, কারণ এখানে যেহেতু এই মাইনাস হয়ে যাবে, যেহেতু এই পাশে 0 আছে, তাহলে ইকুয়ালস টু লেখা যাবে যে এটা ইকুয়ালস টু এটা। আর কাটাকাটি গিয়ে তো 240 কাটাকাটি গিয়ে 20, বলতে পারি ইউ স্কয়ার বাই 2 ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 20 ইনটু এক্স। এবারও ওই দেখতে পাবো যে একটা সমীকরণ বাট দুইটা অজানা রাশি, বাট সেটা নিয়ে মাথা মানে টেন্স হওয়ার কিছুই নেই, যেহেতু ইউ স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 2 20ও কাটাকাটি হয়ে যাচ্ছে। নিচের লেখা দেখা যাচ্ছে, নিচের লেখা দেখা যাচ্ছে কিনা আশা করি দেখা যাচ্ছে। ফাইনাল যে অ্যান্সারটা এক্স এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালুটা পাচ্ছি 10। তাহলে এক্স এর ভ্যালুটা হবে 10 সেন্টিমিটার। তো আমরা দেখতে পেলাম কিনা যে 15 কিন্তু অ্যান্সার হয় নাই, আমরা তো আগেই জানতাম যে 15 হবে না অ্যান্সার, তার থেকে কম হবে, এবং আমরা দেখতে পাচ্ছি তার থেকে কম, এবং এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 10। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের যেহেতু সৃজনশীল, তো এই ফার্স্টের যে দুটো ম্যাথ দেখছো ওই দুটো হচ্ছে প্রয়োগমূলক ম্যাথ, ঠিক আছে। ফার্স্টের গুলো একটু ইজি, বাট মাঝে মধ্যে কিন্তু এরকম দুইটা কেস মিলায়াও একটা ম্যাথ করতে পারে, এবং সেটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারে। তো সবই কিন্তু করতে হবে, শুধু ইজি জিনিস করলে কিন্তু হবে না। আশা করি এটা সবাই বুঝতে পারছো। চাইলে কমেন্টে লিখতে পারো যে বুঝতেছো কি করতেছো না। তাহলে এই অ্যান্সারটা আমাদের শেষ, তাহলে আমরা পরের প্রোগ্রামে যাবো, যদি তোমরা পড়তে চাও, না হলে শেষ করে দিবো। একটু লিখবা যে কন্টিনিউ করবো কি করবো না। এমডি তুহিন হোসেন না লিখছো, লেখা দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না নিচের লেখা। আচ্ছা, নিচের লেখা যদি দেখা নাও যায়, এটা তো দেখা যাচ্ছে আশা করি। এই যে এটা তো দেখা গেছে, এই যে এই লাইনটা, এই লাইনটা তো দেখা গেছে। তো এই লাইনটার পর তো এই লাইনটা লিখে তারপরে এটা চলে আসে, বাট এই লাইনটা থেকে হিসাব করলেই তো এটা চলে আসবে। বুঝতে পারলেই হলো আর কি। যদি কারো কোনো স্পেসিফিক জায়গায় প্রবলেম হয়, তোমরা এটা যেহেতু রেকর্ডেড থাকবে এখানে ফেসবুকে, তোমরা পরে দেখে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের জন্য। বুঝতে পারছো তো? তোমাকে এটা সাজেশন থাকবে, তুমি পরে ঠান্ডা মাথায় একবার দেখে নিও। আচ্ছা, তাহসিন তৃষা তুমি বলতেছো প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি যেহেতু তোমাদের মনে হয় একটু লাস্ট প্রবলেমটা একটু কঠিন হয়ে গেছে, বাট একটু কঠিন জিনিসও তো শিখতে হবে, খালি সহজ জিনিস নিয়ে থাকলে তো হবে না। প্রবলেম তো তোমার সব ধরনের সমস্যাই পারতে হবে। আচ্ছা, তো আমরা যেহেতু কন্টিনিউ করতে চাচ্ছ তোমরা, আমরা পরে চলে যাই। গাণিতিক সমস্যা 4, এটা আমাদের বলতেছে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে এগুলি পুরোতে কয়টি তক্তা ভেদ করবে। আচ্ছা, এটা আশা করি সবাই জানো, এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সারটা লেখো তো সবাই দেখি, এটার অ্যান্সারটা কি হবে গাণিতিক সমস্যা 4। আচ্ছা, এখন আর কোনো প্যারা নাই, এখন আর কঠিন জিনিস নাই। ওই প্রোগ্রামটাই একটু কঠিন ছিল, এখন আমরা আবার ওই ইজি জিনিসের মধ্যে চলে আসছি। আর এটার অ্যান্সারটা আশা করি সবাই জানো। এই এটা কিন্তু সবাই পারবা, এখনো কিন্তু অ্যান্সার দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার ইন্টারনেট কি একটু স্লো নাকি? আমি এখন এটার অ্যান্সার দেখতে পাচ্ছি না, কারণ এটা আসলে সবাই জানো।
আচ্ছা, তোমাদেরকে কাছে আমি কিন্তু একটা প্রশ্ন করছিলাম যে তোমরা কোন স্টাডি লেভেল, মানে তোমরা কি এসএসসি দিয়ে মাত্র দিলা, বা ইন্টার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না ইন্টার থার্ড ইয়ার, কোন ইয়ার? এটা তো বললে আসলে বোঝা যায় আসলে যে অডিয়েন্সটা আসলে কোন দিকে। এটা লিখতে পারো কমেন্টে। আচ্ছা, তাহলে এটা আমি বলে ফেলি, আশা করছিলাম এটা পারবা তোমরা। তো একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে একটি দূরত্বে কয়টি তক্তা ভেদ করে? তো একটা রাইফেলের গুলি একটা তক্তা ভেদ করে, ফাইন। তারপর প্রশ্ন হচ্ছে যে যদি গুলির বেগটা 3 গুণ করে দিই আমরা। হ্যালো? আচ্ছা, আমার কি ইন্টারনেটে ঝামেলা হচ্ছে শুভ ভাই? না, না ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে ঠিক মতো। ইউ ক্যান কন্টিনিউ। এই যে এখানে ভাইয়া কমেন্ট এসেছে এইচএসসি ফার্স্ট ইয়ার। সো আই থিংক হ্যালো? এইচএসসি লেভেলের স্টুডেন্টই আমাদের বেশি। হ্যালো ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি কি মানে ঠিক আছে মাঝখানে অনেকক্ষণ মানে ডিসকানেক্টেড হয়নি তো? মানে আমি দেখতেছি আমার ফোনে ঘুরতেছে আর কি। আচ্ছা আচ্ছা। না না ভাইয়া, না। না, হ্যাঁ, So, আপনার কানেকশন ঠিক আছে ভাইয়া। আমরা মনে হয় একটু বেশি টাইম নিয়ে ফেলতেছি। আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। ভাইয়া, আই থিংক আমরা সলিউশনটা দেখতে পারি এই প্রবলেমের। ও হ্যাঁ, এটা এখানে জিজ্ঞেস একটা করছিলাম অ্যান্সার যেটা এসেছে হচ্ছে। হচ্ছে 9। আচ্ছা তাহলে, হ্যাঁ। কি অ্যান্সার ছিল নাকি ক্লাস 9? আই ডোন্ট নো। আচ্ছা, না এমনি যদি সমস্যা হয় তাহলে আমি দিতে পারি, ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারি। দেখতেছি ফোনে ঘুরতেছে। আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, একটি রাইফেল গুলি একটি তক্তা ভেদ করে, বেশ ভালো। তো তোমাদের মনে হতে পারে যে যদি গুলি 3 গুণ করা হয় তাহলে একই দূরত্বে 3টি তক্তা ভেদ করবে, এটা মনে হতে পারে। যদি আমার ইচ্ছা ছিল এটা একটু দিয়ে দেখানোর, কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা এক্সপ্লেন করার, বাট যেহেতু আহ, আশা করি শেষ করে দিই, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা একটা রেসপন্সও দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, বাট আমার মনে হয় আমার ইন্টারনেট ঝামেলা করতেছে। বেশি ঝামেলা হলে আমি একটু ওয়াইফাই দিয়ে কানেক্ট করি। বেশি কি ঝামেলা হচ্ছে আমাকে একটু জানাবেন। হ্যালো? ভাই আপনি কাইন্ডলি, জি ভাই, আপনি কাইন্ডলি একবার লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে মেবি বেটার হবে। হ্যালো জিসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আই থিংক উই ক্যান ওয়েট ফর হিম। ভাইয়ের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সো মিনওয়াইল তোমরা এই ম্যাথটির অ্যান্সার দিতে থাকো এবং ম্যাথটি চেষ্টা করতে থাকো, ততক্ষণে ভাইয়া আবার জয়েন করুক।
শুভ ভাই শুনতে পাচ্ছেন? আমার না ডিসকানেক্ট হয়ে গেছে। জি ভাইয়া, এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার ঠিক আছে। আমি আমি আবার ওয়াইফাই দিয়ে কানেক্ট করলাম। ফোনে একটু মনে হয় ইন্টারনেটের আচ্ছা, ঝামেলা ওকে। হচ্ছে। আচ্ছা, তো আমি শুরু করি, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। ফ্রম জি কারেন্ট। ভাইয়া। আচ্ছা। তো আমি এখানে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে অ্যান্সার ইজ 9। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সার 9। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার 9। তো তোমরা সবাই জানো, যদিও অনেকের কাছে মনে হতে পারে যে অ্যান্সারটা হয়তো 3 হবে, যে গতিশক্তি মানে আমি যদি গুলিবেগ 3 গুণ করি তাহলে হয়তো 3টা তত্ত্বভেদ করবে। বাট এই জিনিসটা খুব ইজিলি কাজশক্তি উপপাদ্যের মাধ্যমে দেখানো যায় যে আসলে 9টা তত্ত্বভেদ করবে। বাট আমরা কাজশক্তি উপপাদ্য আর মনে হয় না আমাদের দেখানোর মতো সময় আছে। তো আমরা জাস্ট সংক্ষেপে, তোমরা সবাই এই সূত্র তো জানো যে E equals to half mv স্কয়ার। তাহলে আমি যদি, আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তির সাথে বেগের যে সম্পর্ক দেখতে পাচ্ছি যেটা বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি কয় গুণ হবে? 9 গুণ হবে। তাহলে 9 গুণ বেশি গতিশক্তি দিয়ে, মানে আগে যতটা গতিশক্তি ছিল তার থেকে যদি 9 গুণ বেশি গতিশক্তি হয়, তাহলে এবার কয়টা তত্ত্বভেদ করতে পারবে? আগের থেকে 9টা তত্ত্ব, মানে 9 গুণ বেশি তত্ত্বভেদ করতে পারবে। তাহলে আগে যদি একটা তত্ত্বভেদ করে, এবার তাহলে কয়টা তত্ত্বভেদ করবে? 9টা তত্ত্বভেদ করবে। আচ্ছা, তো যদিও আশা করি তোমরা কাজশক্তি পদ্ধতিও এটা দেখাতে সবাই জানবা যে সিম্পলি তখন কি করবা, কাজশক্তি উপাদান অনুযায়ী কি, যেহেতু এই ক্ষেত্রে একটা বাধাদানকারী বল কাজ করতেছে, সেই বলের জন্য কাজটা লিখবা ইকুয়ালস টু কি, গতিশক্তির পরিবর্তন, ওটা থেকে হিসাব করে দুইটা কেস, তারপর জাস্ট একটু অনুপাত নিলেই খুব ইজিলি এটার ক্ষেত্রে এনটা বা কয়টা তত্ত্বভেদ করে 9 চলে আসে। বাট যেহেতু আমরা শেষ করে দিতে চাচ্ছি, এবার নিশ্চয়ই সবাই কুইজের জন্য এক পায়ে খাড়া, যদিও জানি যে খাড়া নাও থাকতে পারো, বাট তারপরেও মনে করো একটা রাইফেলের গুলি, একটা সেম প্রবলেমই, সেম রকমের প্রবলেমই, আশা করি সবাই অ্যান্সারটা জানবা। জাস্ট ফর্মালিটির খাতিরে একটা কুইজ থাকলো। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলিটি 25টি তক্তা ভেদ করতে চায়, তবে গুলির বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে? অ্যান্সারটা লেখো তো সবাই। পরে কুইজের অ্যান্সার। হ্যাঁ, 5। তাহলে অ্যান্সারটা 5। তাহলে ঠিক আছে, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আর কোনো কুইজ টুইজ থাকবে না, কারণ আশা করি সবাই এক্সস্টেড। আমরা মনে হয় শেষ করে দিই। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ যদি এতখানি সময় মনোযোগ দিয়ে দেখো, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যান্ত্রিক ত্রুটি চলে আসে মাঝে মধ্যেই। তো এরপরেও যদি কেউ মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট। তো আমরা মনে হয় শেষ করে দিতে পারি। তোমাদের যদি ফার্দার কিছু জানার ইচ্ছা থাকে, তোমরা জাস্ট কোয়েশ্চেন করতে পারো, যেহেতু খুবই একটা, মানে কি বলবো, খুবই একটা কনফিউজড সময়ের মধ্যে হয়তো তোমরা আছো। এইচএসসি পরীক্ষা কবে হবে সেটা হয়তো তুমিও জানো না, বাট এই মুহূর্তে আসলে পড়াশোনা করবা না ঘুমাবা, এটা নিয়ে মাথায় আসতে পারে বিভিন্ন প্রশ্ন। তো তোমাদের যদি কোনো এই ধরনের প্রশ্ন থাকে তো করতে পারো, আর না হলে আমরা শেষ করে দিব। আর কোনো পড়াশোনা নাই, পড়াশোনা শেষ। আচ্ছা, পড়াশোনা দিয়ে বের হয়ে গেলাম আর সাথে সাথে মানুষজন বেড়ে গেল। মানে এখন দেখতে পাচ্ছি যে লাইভে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, তার মানে তোমরা পড়াশোনা করতে চাও না, এমন কথাবার্তা শুনতে চাও, এরকম?